গল্পটা কোন খান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা হবে একরকম, আর যদি আগে বা পরে থেকে বলি তাহলে শুরুটা হবে অন্যরকম। অনেকে বলে গল্প যেখান থেকেই শুরু হোক না কেন একই থাকে। আমি মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্পের এক ধরনের ধারণা তৈরি করে। সেই ধারণা যেমন ঠিক হতে পারে তেমন আবার ভুলও হতে পারে। সব থেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর। আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। আমাদের আজকের নিবেদন মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত প্রচেত গুপ্তের লেখা বাছাই করা ভয় বইটি থেকে বকুল। পরিবেশনায় প্রার্থনা, মৃন্ময়, নবনীতা এবং আকাশ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা বকুল। ধরা যাক আগে থেকে আমার এই গল্প শুরু হলো। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে যাওয়ার সময় ও আমাকে চুমু খায়, আমিও ওকে চুমু খাই। আমি ভাজাভুজি ভালোবাসি। রোজ অফিস থেকে ফেরার সময় রঞ্জন চপ কাটলেট কিনে বাড়ি ফেরে। দুপুরবেলা রোজ খাওয়ার পর শেষ পাতে দই পেলে রঞ্জন খুব খুশি হয়, তবে মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা দই খেত, কোনোদিন পেত কোনোদিন পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই। রঞ্জন খুশি মনে খায়। শেষ হওয়ার পরও বলে, এই দই আর একটু খাবো নাকি? আমি জানি ও চাইবে, তাই সবসময় একটু সরিয়ে রাখি আর হেসে বলি, না হবে না, ফুরিয়ে গেছে। তারপর এনে দিই। রঞ্জন আমার জন্য প্রায় এটা সেটা কিনে আনে। কোনোদিন ব্যাগ, কোনোদিন শাড়ি, কোনোদিন ইমিটেশনের গয়না। জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে, দাম বেশি। রঞ্জন আহ্লাদে মুখ করে বলে, সুন্দর হয়েছে না? আমিও হেসে বলি, হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্য কেনাকাটা করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে হ্যান্ডসাম লাগে, সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি, পরিয়ে দেখি। এখানেই শেষ নয়, আরও আছে। আমি কোথাও গেলে রঞ্জন আমাকে বারবার ফোন করে, কোথায় তুমি? এই তো আসছি। অনেকক্ষণ থেকে তো আসছি বলছো, আসছো কই? ওরে বাবা, আর 1 ঘন্টার মধ্যেই চলে যাব। 1 ঘন্টা? সে তো অনেকক্ষণ। এতক্ষণ কি একা বসে থাকবো আমি? কোনো কোনো দিন রঞ্জন অফিস থেকে ফিরতে দেরি করে। আমি অস্থির হয়ে পড়ি, চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। এই তো কদিন আগেই মুম্বাইতে কি কাণ্ডটি হলো, কলকাতায় হবে না তার কি গ্যারান্টি? রঞ্জন রাত করে আসে। দরজা খোলার পর ঘেমো গায়ে আমাকে জাপটে ধরে। নাক মুখ কুচকে বলি, যাও আগে বাথরুমে ঢোকো। মা গো! বাথরুম থেকে এলেই হবে তো? আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি, মার হবে। গল্পের এই শুরু থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় মাখামাখি, এবং ভবিষ্যতেও আমরা এরকমই মাখামাখি জীবন কাটাবো, তাই তো? গল্প কিন্তু মোটেও তা নয়, একেবারে অন্যরকম।
বিয়ের দিন থেকেই আমার রঞ্জনকে অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলেই আমার কেমন বমি বমি পায়, মাথায় আগুন জ্বলে। আর কিছুদিন পর বুঝতে পারি আমি তাকে ঘৃণা করছি। গল্পের শুরু সেটা বুঝতে দেয়নি, অনেকক্ষণ ধরে বিভ্রান্ত করেছে। অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে। সেই ধারণাটি হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো তাহলে ধারণাটা হতো উল্টো। তখন শুরুটা হতো এরকম: রঞ্জন আজ দেরি করে বাড়ি ফিরবে। খানিক আগে সে আমাকে ফোন করেছিল। তার জন্য মোবাইল অ্যাসাইন টোন আলাদা, রবীন্দ্রসঙ্গীত। ওলো রেখে দে সখী রেখে দে, মিছে কথা ভালোবাসা, সুখের বেদনা সোহাগ যাতনা, বুঝিতে পারি না ভাষা, মায়ার খেলার গান। আমার ভালো লাগে না, রঞ্জনের আবার মায়ার খেলা খুব পছন্দের। সেই কারণেই গানটা রাখা। গানটা জোগাড় করে রিংটনে লাগিয়ে রঞ্জনকে শোনালাম। রঞ্জন ভুরু কুঁচকে বলল, তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলা পছন্দ নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তাই। রঞ্জনও হাসলো, বলল, লাভ কি? আমি তো আর শুনতে পাবো না, তোমাকে বাইরে থেকে ফোন করবো। বকুল, তুমি বরং এমন একটা ব্যবস্থা করো যেন গান ভিতরে বাজে, আমি ফোন করতে করতে শুনবো, আমার ভালো লাগবে। না, তোমার ভালো লাগাটা আমার কাছে থাকবে। তোমার ভালো লাগার থেকেও সেটা বেশি জরুরি। মোবাইলে মায়ার খেলা বাজলো। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, আজ আমার ফিরতে রাতে হবে বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দেরি হবে? তাহলে রঞ্জন কি আজ বাড়িতে খাবে না? মুহূর্ত খানেক চুপ করে থেকে নিচু গলায় বললাম, তুমি কি বাইরে খেয়ে আসছো? না, বাড়ি গিয়ে খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে এসেছি। ফ্লাইট যদি লেট করে তাই বলছিলাম। হুফ, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, ঠিক আছে। আচ্ছা, তোমার ওই বুকের চিনচিনে ব্যথাটা কেমন আছে? রঞ্জন হেসে বলল, দূর ওটা কিছু না, অম্বলে ব্যথা কখনো ভ্যানিশ হয়ে গেছে। তাও তুমি ডাক্তার ঘোষকে একটা ফোন করে নাও প্লিজ। ছাড়ো তো, ডাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম। তুমি যতক্ষণ না ডাক্তারবাবুকে ফোন করবে আমি কিন্তু তোমাকে 2 মিনিট অন্তর অন্তর ফোন করে যাব। এমনকি তুমি যখন এয়ারপোর্টে তোমার বসকে রিসিভ করতে যাবে তখনও আমি করব। আমার এই উদ্বেগ নিয়ে রঞ্জন খুশি হলো। সবসময়ই চায় তার শরীরের ছোটোখাটো সমস্যা নিয়ে তার বউ উদ্বেগ দেখাক। বিষয় যত তুচ্ছ হবে উদ্বেগ তত ভালো লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে। আরে আচ্ছা, বিপদে ফেললে তো ডাক্তারবাবুকে বলবো কি? কি আবার বলবে? বলবে দুপুরে লাঞ্চের পর বুকে একটা পেন ফিল করছিলাম, তাই কাল সকালে আপনাকে দেখাতে যাব। আপনি মনে করলে একটা ইসিজি করাবো। নাও এখনই ফোন করো। আমি ঠিক 10 মিনিট পর ডাক্তারবাবুকে ফোন করে দেখব তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কিনা। আরে বাবা রে বাবা, করছি। বিয়ে করে দেখছি আচ্ছা বিপদ বাড়লো, বইয়ের জ্বালায় কাজ করা সব লাটে উঠেছে। ফোন ছেড়ে আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডাক্তার ঘোষকে ফোন করব। জানতে চাইব রঞ্জন তাকে ফোন করেছে কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি।
তারপর আমি রাগ দেখাবো, বলবো, জানেন ডাক্তারবাবু, আমি কত করে বললাম তুমি আজ অফিস যেও না, ডাক্তারবাবুকে একবার দেখিয়ে এসো। না শুনে অফিস চলে গেল। আমার একটা কথা যদি শোনে। ডাক্তারকে রঞ্জনের ফোনটা করাটা খুব জরুরি। এটা আমার পক্ষে মোক্ষম একটা চুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকেই সমস্যা চলছিল। রাতে তার হার্ট ফেল হঠাৎ হয়নি, সিমটম ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করবার জন্য যে বিষটা প্রয়োগ করব, সেটার কাজকর্ম বেশ মজার। জিনিসটার কাজ কারবার সব হার্টে, রক্তের সঙ্গে মিশে শটান নিজের লক্ষ্যে পৌঁছায়, আর সেখানকার ধমনীগুলোকে এক এক করে আটকে দিতে থাকে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক। রক্ত চলাচল বন্ধ। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারোর প্রবেশের অধিকার নেই। অনেকটা হিংসুটে প্রেমিকার মতো। মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা পেন হওয়াতেই তাকে খুন করার জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিছুই নয়, নিছকে অম্বল। একটা অ্যান্টাসিড মুখে ফেলতেই ঠিক হয়ে গেল। কিন্তু ততক্ষণে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যথাটা কাজে লাগাবো। রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো। কারণে দেরিতে ফিরবে বলে চমকে উঠেছিলাম। তবে কি বাড়িতে খাবে না? তাহলে বিষটা খাবো কি করে? জলে মিশিয়ে খাওয়াতে যে সমস্যা হবে। এই বিষে একটা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে পুডিং জাতীয় কোনো কিছুর সঙ্গে মিশিয়ে দিলে। গন্ধ আলাদা করা যায় না। আমি বাবা কোনো ঝুঁকি নেব না, রঞ্জনের জন্য পুডিং তৈরি করব। রান্নার মাসি চলে গেলে দুধ জাল দেব। এই বিষের খবর জোগাড় করেছি অনেক কষ্টে, সংগ্রহ করেছি ঝামেলা করে। মানুষ মারার পক্ষে জিনিস চমৎকার। পাকস্থলিতে প্রায় যায় না বললেই চলে, গেলেও দ্রুত রক্তে মেশে। ফলে পোস্টমর্টমে কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম। রঞ্জনের এই কেসটাই অবশ্য পোস্টমর্টম হওয়ার সম্ভাবনা নেই। ডক্টর ঘোষকে দিয়ে আমি ডেথ সার্টিফিকেটটা লিখিয়েই নেব। উনি তো জেনেই যাচ্ছেন রঞ্জনের হার্টে সমস্যা হয়েছে, হার্ট ফেল নিয়ে সন্দেহ হওয়ার কথাই নয়। খুনের পর ডাক্তার জোগাড় করাটা খুনির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, তাহলেই সবটা জলের মতো সরল হয়ে যায়। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মিনিট 7-8 সময় লাগে। শুনেছি শেষের দিকটা খুব কষ্টের। রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না। না 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 না, ওই সময়টা আমি থাকবো ছাদে। পাশের বাড়ির রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত অবধি ছাদে পায়চারি করে। বৃদ্ধ মানুষ, আমিও পায়চারি করবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে, আর এইটা হবে আমার দ্বিতীয় অ্যালিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছে ছিলাম না। ঘটনাটা বিশ্বাসযোগ্য করার জন্য গত 3 সপ্তাহ ধরে মাঝে মধ্যেই ছাদে গিয়ে রজনী মল্লিকের সঙ্গে কথা বলছি। আজ যখন বলবো, তখন রঞ্জন নিচে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। কি পরিকল্পনা কেমন? হ্যাঁ, আচ্ছা, এবার গল্পটা সম্পর্কে কি ধারণা হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে
এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল। সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। সেই কারণেই তার কাছে ভালোবাসা অসহ্য লাগে, তাই তো? ঠিক এই কারণেই ভালোবাসাকে সে ঘৃণা করে, তাই তো? আর সে ঘৃণা এতটাই যে তাকে খুন পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে। না, এটাও ঠিক হলো না। আমি ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকে ভালোবাসার জন্য ছটফট করেছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর আমার বাবাকে ছেড়ে চলে যায়। যে মানুষটির সাথে চলে যায় তাকে আমি খুব পছন্দ করতাম। ছোটবেলা থেকেই বাড়িতে তার আসা যাওয়া দেখেছি। বাবার বন্ধু মানুষটা একদিনের বেশি 2 দিন না এলেই কান্নাকাটি জুড়তাম। সেই কান্নাকাটি শুনে মা মাঝে মধ্যে রেগে যেত, আমাকে দুঘা দিয়ে বলতো, এই শোন, একটা বাইরের লোকের জন্য এত শখ কিসের তোর? হ্যাঁ, যখন শুনলাম মা ওই বাইরের লোকের সঙ্গেই চলে গেছে এবং চিঠি লিখে গেছে যে আর কখনো ফিরবে না, তখন এতটাই হকচকিয়ে গেছিলাম যে দুঃখও করতে পারিনি। প্রথমে আমার বাবা আমাকে আঁকড়ে ধরলো। তারপর 3 বছর পর বাবা আবার বিয়ে করলো। বাবা ঠিকই করেছিল। তখন কি আর এমন বয়স বাবার? বিয়ে 7 পাওয়া পুরুষ মানুষ ওই বয়সে বিয়ে না করলে নানা সমস্যা হয়। বাবা ঠিকই করেছিল। কি মনে হচ্ছে? সেই বস্তা পচা গল্প, সেই সৎ মায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ঝাড় দেওয়া? না, একেবারেই তা নয়। আমার সৎমা মানুষটি ছিলেন ভীষণ ভালো। যতটা ভালো বললে একটা মানুষকে ভালো বলা যায় তার থেকেও ভালো। ঢলঢলে চেহারা, এক মাথা চুল, চোখ দুটো বেশ মায়া কারা। একটা বেশ মজার ব্যাপার ছিল, আমার সৎমা ছিল একজন স্নান বিলাসিনী মহিলা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই অনেক আয়োজন করে স্নান করতেন। সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতে হতেন বালতিতে। ছাদের ট্যাঙ্কের জল গরম, তাই আগে ঠান্ডা করার ব্যবস্থা। শীতে আবার জল গরম করে নিতেন। প্রথম দিকে জল বাইরে থেকে গরম করে নিয়ে কেটলি করে নিয়ে বাথরুমে ঢুকতেন। পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে দিলেন। তারের একপাশে রড বালতির জলে চুবিয়ে দিলেই, তারপর সুইচ দিলেই জল গরম হয়ে যেত। স্নান করার আগেই আমার সৎমা বাথরুমের ভেতর জল গরম বসাতেন। রোজ তেল, সাবান, শ্যাম্পু মাখতেন। আর স্নান সেরে বাথরুম থেকে বেরোলেই ফুরফুর করে গন্ধ বের হতো। তবে এই সবই ছোট কথা। বড় কথা হলো উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা ছিল আমার এই অসৎ মায়ের থেকেও অনেক অনেক বেশি। মহিলা যেন আমাকে তার হাতের তেলোর মধ্যে রাখতে চাইতেন। জড়িয়ে ধরে খাওয়াতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন। চাইতে না চাইতেই যেন সবকিছু পেয়ে যেতাম। খেলার পুতুল, পড়ার বই, জামা, জুতো, সবকিছু। উনি এমন সব কাণ্ড করতেন যা 11 বছরের মেয়ের কাছে ছিল বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়ির ঘটনাটা বলি শুনুন। শেষ এই কারণেই, কারণ ঘটনাটার কিছুদিনের মধ্যেই উনি মারা যান। স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু। খবরের কাগজের ভাষায় যাকে বলে বিদ্যুৎ স্পৃষ্ট। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন জল গরম করার তার জড়িয়ে গেছিল। উনি শক খেয়ে বাথরুমের ভিতর ছিটকে পড়েন। সমস্যা হলো, যেহেতু উনি স্নানে অনেকটা সময় নিতেন, সেহেতু ওনার মৃত্যুর খবর বুঝতে অনেকটা দেরি হয়ে যায়। সেদিন আবার বাবা ব্যবসার কাজে কোর্টে ছিলেন, আমি ছিলাম স্কুলে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বার করাটাও একটা সমস্যার ছিল। একেই ইলেকট্রিক কারেন্টের ব্যাপার,
তার উপর মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। যাই হোক, আসল কথায় আসি। সৎমা আমাকে নিয়ে কেমন বাড়াবাড়িটা করতেন সেই কথায় আসি। রোজই আমার স্কুলের টিফিন বক্সে একটা না একটা মিষ্টি থাকতো। কোনোদিন সন্দেশ, কখনো দরবেশ, কখনো বড় জিলেপি। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেলেন। দেখি টিফিনের সময় স্কুলের গেটে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে তার কাছে গেলাম। ওর হাতে মিষ্টির কৌটো, চোখে জল। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, তোমাকে মিষ্টিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই দুঃখেই কাঁদছি। আমি বললাম, এই তো দিয়ে গেলে, এবার কান্না থামাও। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামাতে পারছি না যে বাবা, তোমাকে যে মিষ্টিটা এসে দিয়ে যেতে পারলাম, এখন এই আনন্দেই চোখে জল চলে আসছে। এরপর থেকেই আমার কেমন যেন হতে লাগলো। মহিলা কাছে এলেই আমার ভালো লাগতো না, অসুস্থ অনুভব করতাম, দম বন্ধ হয়ে আসতো বাবা। উনি আমাকে আদর করলে মনে হতো কেউ যেন আমার গলায় ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিন বাদে আমি বুঝতে পারলাম সুন্দর মানুষটাকে আমি ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু ভালোবাসা সহ্য করতে পারছিলাম না। বিষয়টা কি খুবই অদ্ভুত, তাই না? এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, সে কথায় পরে আসব। সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁস থেকে মুক্ত হলাম। ও, একটা কথা বলতে ভুলে গেছি। এই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি বার করার পর পুলিশ আবিষ্কার করে জল গরম করার ইলেকট্রিকের তার এক জায়গায় ছেঁড়া। ব্লেড দিয়ে ছিঁড়লে যেমন হয়, অনেকটা সেরকম। পুলিশ নিশ্চিত হয় লোহার বালতির কোনায় পুরনো তার ঘষে ছিঁড়ে গেছে। সেখান থেকেই কারেন্ট চলে এসেছে সরাসরি বালতি এবং জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, উফ, আমি যদি জানতাম। পুলিশ অফিসার ভালো মানুষ। তিনি সহানুভূতির সঙ্গে বললেন, আগে থেকে যদি সব জানা যেত তাহলে অ্যাক্সিডেন্ট বলে কিছু থাকতো না। দুঃখ করবে না, যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়েই ছিলাম। প্লেটের কথাটা যদি ওঠে, না উঠতে হাঁপ ছেড়ে বাঁচলাম। তেমন কোনো চিন্তার বিষয় ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা ব্লেডটা আমি স্কুলের ডাস্টবিনে ফেলে এসেছি। ভগবান যেমন আমাকে অনেক কিছু দেননি, তেমন আবার অনেক কিছু দিয়েওছেন। ছোটবেলা থেকেই আমি পড়াশোনা পছন্দ করি। নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাঁটি। অঙ্ক বিজ্ঞান আমার প্রিয় বিষয়। বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের কোণ নিয়ে পড়ে থাকতে আমার ভালো লাগে। ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি দেখতে। লোহা আর জলের মধ্যে দিয়ে গেলে বিদ্যুৎ যে মানুষ মারতে পারে তা আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার ভালো কথা সব বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনে সৎমায়ের জন্য অনেকটা সময় ধরে কাঁদতে পারলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে গিয়ে অনেক হাবিজাবি কথায় চলে গেলাম। তাহলে একটা জিনিস কিন্তু প্রমাণিত হলো, গল্পের শুরু যাই বলুক, আমি ভালোবাসা, আদর, যত্ন কিছুই পাইনি, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। এবার ধরা যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হবে? বেডরুমের দরজাটা খুলতেই রঞ্জনকে দেখতে পেলাম। সে খাটের উপর চিত হয়ে শুয়ে আছে। হাতের বইটা আধখোলা অবস্থায় খসে পড়েছে বুকের উপর, ঠিক যেন ঘুমোচ্ছে। আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা নতুন কিছু নয়, বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়া এটা রঞ্জনের স্বভাব। বিয়ের পর থেকে দেখছি, কিন্তু আজ অন্য দিনগুলোর মতো নয়। আমি জানি রঞ্জন ঘুমোচ্ছে না। আমি আলতো করে বইটা সরিয়ে নিলাম।
নাকের তলায় ডান হাতের চেটোটা পেতে দিলাম। নিঃশ্বাস কি পড়ছে? না, পড়ছে না। মুখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। খাওয়ার পর থেকে ধরলে 40-42 মিনিট হয়ে গেছে। 20 কাজ করার পক্ষে অনেকটা সময়ে। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার সব কিছু পরপর ভাবা আছে। ঠান্ডা মাথায় কাজগুলো সারতে হবে। সবার প্রথমে আমি রঞ্জনকে যে বাটিতে পুডিং খেতে দিয়েছিলাম সেটা ভালো করে ধুতে হবে। শুধু বাটি নয়, পুডিং তৈরির কোনো প্রমাণই থাকবে না বাড়িতে। ইতিমধ্যে 20-এর শিশি আমি বাথরুমের প্যানে খালি করে ফ্লাশ টেনে দিয়েছি। ধোয়াধুয়ির কাজ শেষ হলে ডাক্তার ঘোষকে ফোন করব, ওকে আসতে বলবো। তারপর ডাকবো পাশের বাড়ির রজনী মল্লিককে। তিনি আসার আগে ফোন করব ব্যারাকপুরে রঞ্জনের দিদিকে। তবে আরেকটু অপেক্ষা করতে হবে। এই ফাঁকে দরজা টেনে দিয়ে আরেকবার ছাদে ঘুরে হলে কেমন হয়? না থাক, কাজগুলো বরং মাথা ঠান্ডা করে সারি। রাতে খাওয়ার পর ছাদে গিয়ে হাঁটি। রোজ নয়, মাঝে মধ্যে হাঁটি। যেদিন শরীরটা আনচান করে সেদিন হাঁটি। শুধু শরীর নয়, মনের জন্যও হাঁটি। মনটা হয়তো কোনো কারণে বিক্ষিপ্ত। একটু খোলা আকাশের নিচে থাকি। অবশ্য খুব শীত বা বৃষ্টিতে এটা সম্ভব হয় না। আমাদের পাশের বাড়িতে থাকেন রজনী মল্লিক, বুড়ো মানুষ। তিনিও রোজ খাওয়ার পর রাতে ছাদে ওঠেন। তখন ওনার সঙ্গে আমার একটা দুটো কথা হয়, খুব সাধারণ কথা। উনি আবার আমাকে ঠাট্টা করে বৌমা ডাকেন। বুড়ো মানুষ, বেশ লাগে শুনতে। কি বৌমা, আজ রান্না কি হয়েছিল? এই বেশি কিছু নয় মেসোমশাই, খুব সামান্য। সামান্যটাই কি শুনি? তো ডাল, তরকারি আর পার্শে মাছের একটা ঝোল। ভেরি গুড। তা আমাদের রঞ্জন বাবু রাতে ভাত খান নাকি রুটি? ভাত। দুবেলা ভাত না হলে ওর চলে না মেসোমশাই। বাহ, তোমার কর্তাটি তো দেখছি একেবারে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ। রঞ্জন রোজ আমার ছাদে ওঠা পছন্দ করে না, আবার স্বাস্থ্যের কারণে বারণও করতে পারে না। সে অবশ্য নিজে কখনো ছাদে ওঠে না। খাওয়া হলেই দুম করে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আমি ফিরে এসে দেখি কোনোদিন বই পড়ছে, কোনোদিন ঘুমিয়ে পড়ার ভান করে মটকা মেরে পড়ে আছে। আলো নেভালেই ঝাঁপিয়ে পড়ে। আজও আমি ছাদে ছিলাম। অন্য দিনের তুলনায় বেশি সময়ই ছাদে ছিলাম। কিন্তু আজ রজনী মল্লিককে দেখলাম না। মনটা বড্ড খচখচ করছিল। আজ রজনীবাবুর সঙ্গে দেখা হওয়াটা জরুরি ছিল। অন্তত যদি পুলিশ প্রশ্ন করে তাহলে তিনি বলতে পারবেন ঘটনার সময় আমি তার সঙ্গেই গল্প করছিলাম। গল্পের বিষয় ছিল পার্শে মাছের ঝোল। আবার ট্রাই নেব। কোনো কারণে হয়তো ভদ্রলোক দেরি করে ডিনার করেছে আজ। এবার গেলে দেখা হয়ে যেতে পারে। আমি ঘরের আলো নেভানোর আগে রঞ্জনের কাছে গিয়ে ওর বুকের উপরে আলতো করে হাত রেখে দেখলাম, না, ধূপপুকুনি পড়ছে না। আলো নিভিয়ে পায়ের কাছে ভাঁজ করে রাখা চাদরটা গায়ে দিয়ে দিলাম। এই হলো গল্পের শেষ দিয়ে শুরু, রঞ্জনের মৃত্যু দিয়ে। সত্যি কথা বলতে কি, এতেও গল্পের প্রতি কোনো সুবিচার হলো না। সবাই ভাববে এটা একটা খুনের গল্প। না, এটা একটা নয়, দুটো খুনের গল্প। তবে প্রথম খুন অর্থাৎ সৎমাকে শক দিয়ে মারার কথাটা গল্পে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। তাতেও কি গল্পের মূল বিষয়টা কিছু ঠিক থাকে? থাকবে না, কারণ গল্পতে দুটো নয়, তিনটে খুনের কথা রয়েছে।
তাই গল্পটা খুনের নয়, ভালোবাসার গল্প। সেই খুনটার কথা না বললে এটা বোঝা মুশকিল, তবে সমস্যা হলো খুনটার কথা কিভাবে বলবো। বলার সময় ঘটনাটাকে কোন সময় নিয়ে গিয়ে ফেলবো, আগে, পরে নাকি এখন, ঠিক করতে পারছি না। আসলে খুন হওয়া মানুষটার সাথে এখনো আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। সুযোগ পেলেই তার কাছে চলে যাই। যোধপুর পার্কের কাছে ফ্ল্যাট, 2 বেডরুম, বড় ডাইনিং রুম। ঘটনার পর থেকে ফ্ল্যাটে তালা, বউ কেটে পড়েছে, যতদূর খবর বিয়ে করেছে। তাতে আমার কিছু সমস্যা নেই। আমার সমস্যা হলো অতীত হয়ে যাওয়া মানুষটাকে বর্তমানে এনে ফেলতে হলে তাতে কি বলতে হবে, আগে নাকি এখন, নাকি দুটো সময় পাশাপাশি চলবে, ট্রেন আর ট্রেনের ছায়ার মতো। যাগ্গে, বলতে যখন হবেই তখন সংক্ষেপে খুনের কথাটা সেরে নি। ঘটনাটা ছিল একদম সোজা সাপটা, যাকে বলে 1 ডাইমেনশনাল। ছেলেটার নাম তীর্থ। লম্বা চওড়া হ্যান্ডসাম চেহারা, ভালো চাকরি করে। কোনো এক বিয়ে বাড়িতে একটি মেয়ের সঙ্গে তার দেখা, বলা ভালো মেয়েটি দেখল তাকে, দেখা মাত্রই পড়ল প্রেমে। তাতে তীর্থ বিশেষ পাত্তা দিল না, তাতে মেয়ের প্রেম গেল আরো বেড়ে। প্রেমের নিয়মই তাই, কঠিন ঠাইতে ফরফর করে বাড়ে, জল বাতাস পাওয়া চারা গাছের মতো। এতেও তীর্থর কিছুই এসে গেল না, সে মেয়েটিকে আরো এড়িয়ে যেতে লাগলো। মেয়েটির তখন আরো বাজে অবস্থা, নাওয়া খাওয়া সব বন্ধ করে দিল। এমনকি 3য় শ্রেণীর প্রেমের কায়দায় সুইসাইডের হুমকি দিয়ে চিঠি পর্যন্ত পাঠিয়ে বসলো। তাতেও ছেলে তেমন টলল না, মেয়ের অবস্থা আরো শোচনীয়। অবশ্য শেষ পর্যন্ত মেয়েটি জিতে যায়। গজগজ করতে করতে বিয়েতে রাজি হয়ে গেল তীর্থ। মনে হয় মেয়ের কান্নাকাটি দেখে করুণা হয়েছিল, তবে ফুলশয্যার রাতে সে কঠিন গলায় বউকে বলে দেয়, বিয়ে করেছো বলে ভেবো না যে আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। আমি চলবো আমার মতো, তুমি চলবে তোমার মতো। অতিরিক্ত সোয়াগ আহ্লাদের কোনো প্রয়োজন নেই, কেমন? মেয়ে খুশি হয়ে মাথা নাড়ল, কারণ সে এটাই তো চায়। কারণ সে এমন একজন পুরুষকে ভালোবেসেছে যে ভালোবাসার ব্যাপারে উদাসীন, কঠিন এবং নির্মম। তাই সে আলাদা, তাই সে লোভনীয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই জল গড়ালো উল্টো দিকে। তীর্থ গিয়ে পড়ল তার বউয়ের ঘাড়ে। সারাক্ষণ চোখে হারায়, দূরে গেলে ডাকাডাকি করে, কাছে থাকলে হা করে মুখের দিকে চেয়ে থাকে। একেবারে নেতা জোবরা অবস্থা। মানুষটা পুরোপুরি গেল বদলে। বইয়ের সাথে লেপ্টে থাকতে গিয়ে কাজকর্ম তুলল শিখে। লোকে আড়ালে হাসে, সামনে ঠাট্টা করে। তবে এই অবস্থা বেশি দিন নয়, এই অবস্থা চলল ঠিক বছর খানেক। মেয়েটি একদিন তীর্থর সঙ্গে ঠান্ডা গলায় কথা বলল, আমি চললাম। যে মানুষকে আমি ভালোবেসেছি তুমি সেই মানুষ নও। এত ভালোবাসা আমার সহ্য হয় না, দম বন্ধ হয়ে আসছে। বাকি জীবন তোমার সঙ্গে কাটানো অসম্ভব, অসম্ভব। মিউচুয়াল ডিভোর্স হলে ভালো, নইলে অসুবিধা নেই, আমি কোর্টে কন্টেস্ট করব। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই পুরোপুরি ছেড়ে যাচ্ছি না। তোমাকে বিরাট আঘাত দেওয়াটা আমার জন্য ঠিক কাজ হবে না। হাজারো হোক তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে বিরাট ধাক্কা দেওয়াটা আমার উচিত কাজ হবে না। সেটার তুমি প্রাপ্যও নও। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাঝে মধ্যে তোমার কাছে আসা যাওয়া করব।
তোমার কাছে এসে ঘর ঝাড় দেবো, তোমার পছন্দের খাবার বানিয়ে দেব, মাঝে মধ্যে তোমার সাথে বসে ডিভিডিতে সিনেমাও দেখব। আসলে ধীরে ধীরে তোমার মন শক্ত করার চেষ্টা করব। এর কিছু অল্প দিনের মধ্যেই ফ্ল্যাটে তীর্থর মৃতদেহ পাওয়া যায়। সবাই জানলো হার্ট অ্যাটাক। আসলে যে বিষটা তীর্থকে খাওয়ানো হয়েছিল সেটা কাজ করে হার্টে, ধমনীগুলোকে অকেজো করে। হার্ট অ্যাটাকের সঙ্গে কোনো পার্থক্য বোঝাই যায় না। খুব সন্দেহ না করলে ধরা পড়া মুশকিল। একা থাকা মানুষের উপর কে সন্দেহ করবে? আর করলেই বাকি খুনের প্রমাণ কিভাবে গোপন করতে হয় তা আমার থেকে আর কে ভালো জানে? তীর্থর সঙ্গে ডিভোর্স না হওয়ার কারণে যোধপুর পার্কের ফ্ল্যাটের মালিকানা এখন আমার। খবরটা কেউ জানে না। মাঝে মধ্যেই আমি সেখানে যাই, তালা খুলে ঢুকি। তীর্থর সঙ্গে আমি অনেকটা দীর্ঘ সময় কাটাই। মরে যাওয়ার পর ছেলেটা আবার সে আগের মতো হয়ে গেছে। ভালোবাসার ব্যাপারে কঠিন, উদাসীন ও নির্মম। অনেক সাধ্য সাধনা করে তার ভালোবাসা পেতে হয়, যে ভালোবাসার জন্য নারী জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করে থাকে। অনেকটা দীর্ঘ সময় আমি তার সঙ্গে কাটাই। অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়। আমার দ্বিতীয় স্বামী রঞ্জন, তাকে খুন করার পরিকল্পনা সেই আমাকে দেয়। আমি কেঁদে তীর্থকে বলেছিলাম, আমি আর পারছি না তীর্থ, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে তীর্থ, আমি আর পারছি না। তীর্থ হেসে আমাকে বলেছিল, পারছো না তো কি হয়েছে? না পারলে কি করতে হয় তুমি জানো না? কি 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 করতে হয়? তোমার সৎ মাকে যা করেছো, আমাকে যা করেছো তাই করবে। সমস্যা কোথায়? না, সমস্যা নেই, রঞ্জন নেই, আমি এখন মুক্ত। আরো বেশি সময় আমি তীর্থর সঙ্গে থাকতে পারবো। ভালোবাসা পাবার জন্য তার কাছে আমি কাকুতি মিনতি করব। অন্ধকার ঘরে মৃত রঞ্জনকে রেখে আমি এখন দরজার দিকে পা বাড়াচ্ছি।